আজকে কথা বলবো ভারতের ফরেন পলিসিকে নিয়ে, কিভাবে ভারতের ফরেন পলিসি চলছে এবং আগে কিভাবে ভারতের ফরেন পলিসি চলতো। তো যদি শুরু করা যায়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো মানে 1945 সাল থেকে, তারপরে কিন্তু পৃথিবীতে দুটো গোষ্ঠী ছিল, একটা ছিল আমেরিকান গোষ্ঠী আর একটা ছিল রাশিয়ান গোষ্ঠী। তো আমাদের ভারতের যখন স্বাধীনতা হয় 1947 সালের পর থেকে, আমরা কিন্তু সবসময় নিরপেক্ষ দেশ হিসাবে থাকতাম, যে না আমি কোনো আমেরিকান গোষ্ঠীতে যাব, না আমি কোনো রাশিয়ান গোষ্ঠীতে যাব। তো যদি কথা বলি, ততদিন থেকে আজ অবধি আমরা কিন্তু কোনো পাক্ষিকভাবে আমরা কোনো জায়গায় যাইনি, মানে কোনো এ গোষ্ঠীতেও যাইনি, কোনো সেই গোষ্ঠীতেও যাইনি। কিন্তু যদি বিচার করে দেখা যায় যে আমাদের কোনো না কোনো দিকে একটু ঝুঁক বেশি আছে। যদি কথা বলি, আমাদের আগের ভারতবর্ষ যখন চালাতো, যে সমস্ত নেতাগুলো, যে সমস্ত প্রধানমন্ত্রীগুলো চলতো, তো তখন কিন্তু একটু রাশিয়ার দিকে ঝোঁক বেশি ছিল। দেখবেন যে 1971 সালে যখন পূর্ব পাকিস্তান ভাগ হলো, মানে বাংলাদেশ তৈরি হলো, সেই সময় তো পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের খুব একটা দ্বন্দ্ব ছিল, লড়াই ছিল। তো সেই সময় ইন্দিরা গান্ধী কিন্তু মানে ব্যাকফুটে চলে গেছিলো এবং পাকিস্তানের হয়ে আমেরিকা সাপোর্ট করছিল। তো সেই সময় ভারতের সঙ্গে হয়ে রাশিয়া কিন্তু লড়েছিল। তো সেই কারণে দেখবেন রাশিয়াকে তবে থেকেই আমাদের ভারতের মিত্র হিসাবে ধরা হয়। এবং যেদিন থেকেও ভারত স্বাধীন হয়, সেদিন থেকে কিছুটা হলেও 70% বা 60% বলতে পারেন যে রাশিয়ার দিকে ঝোঁক ছিল, এবং আমেরিকার দিকে ঝোঁক আমাদের 30 থেকে 40% ছিল। কিন্তু রিসেন্ট যদি আমি কথা বলি, যখন মানে ভারতের যখন 2014 সাল থেকে নতুন সরকার তৈরি হলো, তো বর্তমান যখন 12 বছর ধরে, কিন্তু বর্তমান 12 বছরে আমরা কিন্তু একটু আমেরিকার দিকে ঝোঁক বেশি। এখন যদি কথা বলি, এখনকার ফরেন পলিসি আমাদের 70% আমেরিকান গোষ্ঠী এবং 30% রাশিয়ান দিকে। তো এখন যে ফরেন পলিসি হচ্ছে, এটা একটা ফেল ফরেন পলিসি। কারণ যেভাবে আমরা নিরপেক্ষ ছিলাম, কিন্তু সেভাবে যদি আমরা নিরপেক্ষ থাকতাম বা বরাবর যদি আমরা রাশিয়ার সাথে থাকতাম, তো রাশিয়া আমাদেরকে খুব পরিমাণে সাহায্য করতো। কারণ আগের পরিস্থিতিটা আলাদা ছিল, আগে তেমন একটা যুদ্ধ ছিল না পৃথিবীতে। 1945 সালের পর থেকে সেরকম কোনো যুদ্ধ হয়নি। কিন্তু বর্তমান দিনে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। যদি কথা বলি 2020-21 সাল থেকে, মানে ওই করোনার সময়কাল থেকে, যখন 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই শুরু হলো, সেই 2022 সাল থেকে কিন্তু এখন প্রায় 4 বছর অলমোস্ট হয়ে গেল। 4 বছর ধরে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ আরও অনেক দিন ধরে চলবে, যতক্ষণ না একটা শক্তি নিষ্পাত হয়ে নতুন কোনো শক্তির তৈরি হবে। এই সমস্ত কথা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। বাট আজকে কথা বলছি কিভাবে ভারতের ডিপ্লোমেসি আস্তে আস্তে ব্যর্থ হয়ে যাচ্ছে। তো যদি কথা বলে, যখন প্রথম আমরা রাশিয়ানের দিকে ছিলাম, মানে রাশিয়ান গোষ্ঠীভাবে ছিলাম, তো রাশিয়ার কাছ থেকে আমরা সমস্তভাবে হেল্প পেতাম, সাহায্য পেতাম। আমাদের বেশিরভাগ অস্ত্রশস্ত্র কিন্তু রাশিয়াই আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু আজ এমন পরিস্থিতি হলো, আমরা শুধুমাত্র মানে ফটোতে দেখালাম যে ভারত রাশিয়ার সাথে বন্ধুত্ব, কিন্তু আমাদের কার্যকলাপ কিন্তু সমস্ত আমেরিকানভাবে চলছে। মানে আমেরিকানদের সাথে আমরা যোগাযোগ করছি বেশিরভাগভাবে। মানে যদি এই রিসেন্ট যুদ্ধের কথা বলি, যেভাবে আমাদের মিডল ইস্টে যুদ্ধটা হলো, তো সেখানে আমেরিকা কি বললো? আমেরিকা প্রথমে বললো যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না, কারণ রাশিয়া এবং ইরানের কাছে স্যাংশন লাগিয়ে দেবো। তো তুমি যদি রাশিয়া এবং ইরানের কাছ থেকেও তেল কিনো, তাহলে তোমাদের উপরেও আমি স্যাংশন লাগিয়ে দেবো। তো মানে আমেরিকার কথা শুনে ভারত কিন্তু রাশিয়া এবং চীন মানে ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিল। কিন্তু যখন আমেরিকা যুদ্ধ লাগালো ইরানের সাথে, যখন স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিল ইরান, তখন আমেরিকা বলল যে ভারতকে যে 30 দিনের জন্য তোমাদেরকে আমি রাশিয়া থেকে তেল কেনার জন্য ছাড় দিচ্ছি, তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনে নাও। তো ভারত সেই হিসাবে মতন আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গেল। কিন্তু যখন ভারত রাশিয়ার কাছে তেল কিনতে গেল, তখন রাশিয়া কিন্তু প্রিমিয়াম দামে তেল বিক্রি করতে থাকলো। মানে যদি ধরে নাও তেলের দাম $100, তো রাশিয়া সেখানে $110, মানে $10 বা প্রায় $7 থেকে $10 মতন বেশি প্রিমিয়াম দামে কিন্তু রাশিয়া ভারতকে তেল বিক্রি করেছে। তো কেন হলো এরকম? কারণ একটা সময় তো ভারত থেকে রাশিয়ার কাছ থেকে খুব সস্তাতে তেল কিনেছে। যখন আমি 2022 সালের কথা বলি, 2023 সালের কথা বলি, যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছিল, তখন রাশিয়ার কাছ থেকে মানে তেলের মূল্য অনুপাতে কিন্তু তখন কম দামে প্রায় $10 $10 বা $15 কমে কিন্তু ভারত তেল কিনেছিল রাশিয়ার কাছ থেকে। কিন্তু আজ কেন প্রিমিয়াম দামে তেল কিনতে হচ্ছে? কিন্তু আর রাশিয়া বুঝে গেছে যে ভারত কিন্তু সে সময় যখন বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ করেছিল, তখন সেই কারণে রাশিয়া কিন্তু তাদেরকে সেইভাবে সাহায্য করেছিল। কিন্তু এখন বর্তমানে রাশিয়া এটা বুঝতে পেরেছে যে ভারত কিন্তু নিরপেক্ষ হতে গিয়ে, নিরপেক্ষ দেখাতে দেখাতে, আগে যেভাবে রাশিয়ার কাছে ঝোঁক ছিল, এখন কিন্তু সেভাবে রাশিয়ার দিকে আসে ঝোঁকই নেই। এখন বর্তমানে সে আমেরিকার দিকে চলে গেছে। তো সেই কারণে রাশিয়া এখন ইন্ডিয়াকে প্রিমিয়াম দামে তেল বিক্রি করছে। কারণ রাশিয়ার কাছে তেল নেওয়ার জন্য এখনও প্রচুর কান্ট্রি বসে আছে। রাশিয়া জানে তার কাছে এখন চীন আছে, প্লাস নর্থ কোরিয়া আছে, ইরান আছে, এবং বাকি বিভিন্ন মিডল ইস্টে কিছু দেশও রয়েছে, এবং আফ্রিকারও দেশও রয়েছে। তো ইন্ডিয়া যেভাবে ব্যাঙের মতন এদিকে একবার লাফাচ্ছে, সেদিকে একবার লাফাচ্ছে, ওইভাবে লাফাতে লাফাতে গিয়ে
কিন্তু একটা জায়গায় তো এটা তো একটা বন্ধুত্বের খারাপ আচরণ হবে না, কারণ যদি কথা বলি আমি যে দেশের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করব সেই দেশ তো আমাকে সাহায্য করবে। আজ যখন অপারেশন সিন্দুর হয়েছিল আমাদের দেশে, মানে 2025 সালে পাকিস্তানের পাশে এসে চীন যেভাবে দাঁড়ালো বা তুর্কি যেভাবে এসে দাঁড়ালো, কিন্তু ভারতের পাশে সেভাবে রাশিয়া না এসে দাঁড়ালো, না আমরা ইসরায়েলে এসে দাঁড়ালো, কেউ সেভাবে এসে দাঁড়ালো, সবাই কন্ডেম করে গেছে। আমি আগে আবারও বলছি, কিন্তু এই যে ফরেন পলিসি চলছে এটা একটা শুধুমাত্র টিভিতে বিশ্বগুরু দেখানোর ফরেন পলিসি চলছে, কিন্তু রিয়ালিটিতে ভারতের ফরেন পলিসি একদম জিরো। কারণ আমরা যদি ব্রিক্সের মধ্যেও থাকতাম ভালোভাবে, তাহলে ব্রিক্সও আমাদের কাছে একটা মূল্যবান জিনিস হয়ে দাঁড়িয়েছে। মানে ভবিষ্যতে ব্রিক্স কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডকে করবে, যেভাবে বর্তমানে নেটো চালাচ্ছিল, নেটোর ক্ষমতা আস্তে আস্তে দেখবে শূন্য হয়ে যাচ্ছে, এবং ফিউচারে দেখবেন ব্রিক্স আস্তে আস্তে ওয়ার্ল্ডকে চালাবে। তো আমরা ব্রিক্স থেকে আস্তে আস্তে যেন সরে এসেছি। ভারত ব্রিক্সের মধ্যে থাকলেও সেটা নামমাত্র থাকে, কিন্তু ব্রিক্সের মধ্যে বাকি যে দেশগুলো রয়েছে, যে ব্রাজিল বলুন বা সাউথ আফ্রিকা বলুন, চীন বলুন, রাশিয়া বলুন বা ভারত, এই 5টা দেশকে নিয়ে তো ব্রিক্স। কিন্তু ভারত ব্যতীত বাকি যে 4টি দেশ, এগুলো দেখবেন আমেরিকার কঠোর বিরোধিতা করছে, মানে এগুলো আমেরিকার কোনো সাথেই নয়। আমেরিকা যদি ট্যারিফ লাগায় এরাও ট্যারিফ লাগাচ্ছে, এরাও সব কিছু মানে আমেরিকার বিরোধিতা করছে। কিন্তু ভারত একমাত্র দেশ যেখানে আমেরিকার ডলার সিস্টেমেও কাজ চালাচ্ছে। আমেরিকা বিরোধিতা করলে ভারত কিছু বলছে না। আমেরিকা বারবার ভারতকে কতভাবে আক্রমণ করেছে, এটা একটা থার্ড ক্লাস কান্ট্রি, এখানে কোনো ডেড ইকোনমি এবং কী না কি বলেছে আমেরিকার প্রেসিডেন্ট, বাট ভারত কিন্তু সব সহ্য করে নিয়েছে, ভারত কিছু বলছেও না। এর রহস্য অন্য জায়গায় আছে, এর বিষয় নিয়ে একটা অন্য একটা সময় ভিডিও বানাবো। বাট যদি কথা বলা যায়, ভারত ছাড়া বাকি যে 4টি দেশ রয়েছে ব্রিক্সের মধ্যে, এরা কিন্তু ডলার সিস্টেমে কাজ করে না, এরা চাইনিজ ওয়ান সিস্টেমে কাজ করছে। ভারতই একমাত্র দেশ যেখানে ডলারকে সাপোর্ট করছে এবং ডলারের সঙ্গে চলছে। তো এইভাবে ব্রিক্স থেকে সে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কিন্তু যদি কথা বলি রিসেন্ট যে মানে তেলের ব্যাপারটা হলো, মিডল ইস্টে যে যুদ্ধটা, স্ট্রেট অফ হরমুজ দিয়ে যখন ভারতের জাহাজগুলো ছাড়ছিল না, কিন্তু ভারত কিন্তু সেই চাইনিজ ওয়ানের মাধ্যমে পে করে কিন্তু স্ট্রেট অফ হরমুজ থেকে কয়েকটা জাহাজ কিন্তু ভারতের মধ্যে নিয়ে এসছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ভারতের যে ডিপ্লোমেসি আগে চলতো, যেভাবে চলতো, তখন তো কোনো বিশ্বে যুদ্ধ লাগছিল না, বিশ্বে তখন স্বাভাবিকভাবে চলছিল। তো সেই হিসাবে দেখতে গেলে ভারতের নন অ্যালায়েন্স পলিসি বেস্ট ছিল। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে নন অ্যালায়েন্স পলিসি কিন্তু সবথেকে খারাপ জিনিস হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে কেউ সাপোর্ট করবে না। ধরুন ভারতেরও তো শত্রু রয়েছে, যেমন পাকিস্তান সবথেকে বড় শত্রু রয়েছে, এবং পাকিস্তানের পাশে চীনও রয়েছে। তো ভারতের সাথে চীনের অতটা শত্রুতা না থাকলেও কিন্তু পাকিস্তানের জন্য চীনের শত্রুতা বেড়ে যাচ্ছে ভারতের পাশে। তো সেই কারণে বলছি, ভারতের পাশে এখন লড়াই করার মতন কেউ নেই। আমরা যদি ব্রিক্সের মধ্যে থেকে যদি রাশিয়ার সাথে আমরা যদি সমঝোতা ভালো করতাম এবং চীনের সাথে যদি আমরা ভালো করে কথাবার্তা চালাতাম, তাহলে আমাদের হয়তো এতটা দ্বন্দ্ব লাগতো না, আমাদেরকে আমেরিকার এত পা চাটার দরকার ছিল না, আমেরিকার একদম গোষ্ঠী হয়ে যাওয়া উচিত ছিল না। কিন্তু বর্তমান দিনে আমি যদি কথা বলি, আমরা মানে আমেরিকার একদম হাতের পুতুল হয়ে গেছি। মানে যদি কথা বলা যায়, আমেরিকা যায় যেভাবে বলবে সেভাবে চালাবো। যদি আমাদের সমস্ত ডাটা তো আমেরিকার কাছে রয়েছে, যেমন ইউটিউব বলি, যে আমি যে ভিডিও বানাচ্ছি, ইউটিউব, ফেসবুক, মানে গুগল, সমস্ত কিছু হচ্ছে আমেরিকার। তো আমেরিকার যখন যা চাইবে ভারতকে তাই মানতেই হবে। কিন্তু যদি এখানে আমি বাকি দেশের কথা বলি, যেমন ইরানের কথা বলি বা রাশিয়ার কথা বলি বা চীনের কথা বলি বা নর্থ কোরিয়ার কথা বলি, এগুলো আমেরিকার থেকে বাইরের সিস্টেমে চলে, এদের নিজস্ব কিছু সিস্টেম রয়েছে বা চাইনিজ সিস্টেম যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে চলে। তো আমেরিকা হঠাৎ করে চাইলে ওই সমস্ত দেশকে কোনো ব্লক করতে পারবে না, বা ওই সমস্ত দেশকে কোনো সারেন্ডার করাতে পারবে না। তো সেই হচ্ছে কথা। আমরা যেভাবে ফরেন পলিসিটা আমাদের আগে চলছিল, সেভাবে ফরেন পলিসি কিন্তু বর্তমান দিনে চালালে সম্ভব নয়। আমাদেরকে যে কোনো একটা পক্ষ বাঁচতে হবে, এবং পক্ষ যদি বাঁচতেই হয় আমাদেরকে ব্রিক্সের মধ্যেই যেতে হবে, আমাদেরকে রাশিয়ার সাথেই থাকতে হবে। আমরা যদি আমেরিকার সাথে থাকি তাহলে ক্ষতি শুধু আমাদেরই হবে, কারণ আমেরিকা আস্তে আস্তে একটা মানে কোলাপস হচ্ছে, আমেরিকার পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আমেরিকার সাথে থাকলে আমাদের কোনো লাভ হবে না। আমরা যেহেতু ডেভেলপিং ইকোনমি, তো আমাদেরকে ব্রিক্সের দিকে ভাবতে হবে, কারণ ব্রিক্স হচ্ছে আপাতত 5-7 বছর পরে কিন্তু ব্রিক্স কিন্তু ওয়ার্ল্ডে লিড করবে, 1 নম্বর পজিশনে আসবে। তো এবং ব্রিক্সের মধ্যে বাকি বিভিন্ন দেশও যোগ হবে, আস্তে আস্তে সহকর্মী হিসাবে যোগ হবে। কারণ যেভাবে ইন্দোনেশিয়া প্লাস আপনার ফিলিপাইন্স এবং মিডল ইস্টের কিছু দেশ, আফ্রিকার কিছু দেশ, এগুলো আস্তে আস্তে ব্রিক্সের মধ্যে আসবে, ব্রিক্সের মধ্যে যোগ হবে। এখন যদি কথা বলি 5টা ব্রিক্স নেশনস এবং প্লাস 52টা অঙ্গ দেশ নিয়ে ব্রিক্স গঠন চলছে। তো কথা হচ্ছে ওটাই, যদি ভারত
কিছু করতেই হয় ভারতের ডিপ্লোমেসি কিন্তু তাহলে আমাদেরকে রাশিয়ার সাথেই চলতে হবে, কারণ রাশিয়া একমাত্র লয়াল ফ্রেন্ড আমাদের ভারতের মধ্যে ছিল। তো সেই লয়ালিটিটা আমরাও শেষ করে দিলাম। আমাদের এখানে গুড় খাওয়ার জন্য, ওইদিকে গুড় খাওয়ার জন্য, এদিকে লাভ নেওয়ার জন্য, সব দিকে করার জন্য আমরা, আমেরিকা যখন চাইবে ভারতকে মারতে পারে। মানে ভারতের কাছে কোনো আমেরিকাকে শাস্তি দেওয়ার মতো কোনো লাঠিও নেই, কারণ কিন্তু আমেরিকার কাছে ভারতকে মারার জন্য অনেক কিছু আছে। আর যদি রাশিয়ার কথা বলি, রাশিয়া আমাদের ছিল একটা লয়ালিটি ফ্রেন্ড, কিন্তু সেই লয়ালিটিটা আজকে আমরা শেষ করে ফেলেছি। তো জানি না এখন কীভাবে ফরেন ডিপ্লোমেসি চলবে, বাট বর্তমান দিনে যদি ডিপ্লোমেসির কথা বলি, এটা একটা মানে শুধুমাত্র টিভিতে দেখানো হচ্ছে আমরা খুব বড় হয়ে গেছি, খুব বিশ্বগুরু হয়েছে, কিন্তু রিয়েলিটি ইজ মোর ডেঞ্জার। মানে ভারতের কোনো ফ্রেন্ড নেই, অ্যাকচুয়ালি ভারত ইজ অ্যালোন হয়ে গেছে বর্তমান দিনে।